সতী রূপার কন্যা এই যে সখী আজ কি খেলবে? আজকে আমরা কানামাছি খেলবো। তাই নাকি? তাহলে এসো তোমার চোখে আগে বাঁধি। কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো এখানে লেখাপড়া ছেড়ে দি খেলাধুলা বুঝি মত্ত থাকলে চলবে? দাইমা হ্যাঁ গো দাইমা দাইমা কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না শোনো দাইমা দাইমা গো
কন্যাকে ভালো করে সাজিয়ে দাও, বাদশাহী দরবারে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাছা, তুই এগিয়ে যা, আমি রূপবারকে ভালো করে সাজিয়ে দিই। বেশ, আমি এগিয়ে যাচ্ছি। আমি তোকে ভালো করে সাজিয়ে দিই। চল রূপবার। সাহেব আছে এখনো পর্যন্ত কেন কন্যার সংবাদ নিয়ে আসে না? তাহলে কন্যার সংবাদ পায় না। আমি বান্দাকে পাঠিয়েছি জনাব, নিশ্চয়ই কন্যার সংবাদ নিয়ে বান্দা চলে আসবে। বান্দা কন্যার সংবাদ নিয়ে আসবে, হ্যাঁ জনাব। কিন্তু সবাই যে বারবার শেষ হয়ে যাচ্ছে। যাবো না, কন্যার সংবাদ পেয়েছো? হ্যাঁ যাবো না। যাও কন্যাকে নিয়ে এসে মধু দরবারকে এসেছি। সালাম হুজুর। তোমার নাম কি মা? আচ্ছা মা, আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলা দেশে গো। বাংলাদেশ। ও হুজুর বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। হুজুর সাহেব কোথায় বললো? কোথায় বললো? ও বাংলাদেশ, বাংলাদেশে। আমার বাড়ি বাংলা দেশে গো। ও হুজুর বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। বাহ বাহ। আচ্ছা মা, তোমার নামটা কি মা? আমার নামটি রূপবানী কন্যা গো। ও হুজুর সাহেব। বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর না, সুন্দর না, রূপবান। আমার নামটি রূপবানী কন্যা গো। ও হুজুর বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। আচ্ছা মা, তোমার আব্বাসের নাম কি? আমার নামটি মোহাম্মদ। কি বলে? ও হুজুর বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। তুমি কি আমার রূপবান? আবার কন্যা রূপবান? ওরে মা রূপবান, তুই কেন এখানে এসেছিস রে মা? যা মা, যা, পালিয়ে যা মা, তুই এখান থেকে পালিয়ে যা। আব্বাজান, আমাকে যে জোর করে, আমাকে জোর করে এখানে ধরে নিচ্ছে আব্বাজান, আমাকে জোর করে। সমাজ হুজুর হলো সমাজ। নিজের বাড়িতে কন্যা রেখে রাজ্যময় ঢেরি পিঠা করাচ্ছেন আমাকে। খুব ভালো, খুব ভালো। এই দেখুন জনাব, আমার মেয়ে রূপবানকে 12 বছর পূর্ণ হয়েছে। আমার জানা ছিল না জনাব। জানেন জনাব, রূপবানের বয়স যখন 5 বছর, ওর আম্মা যখন মারা যায়, তখন আমি দাইমার বাড়িতে রেখেছিলাম। আব্বাজান, আমার মেয়ে যে 12 বছর হয়েছে,
আমি জানি না জনাব। কিন্তু এখন তো জানতে পারলেন হুজুর সাহেব। এবার আপনার মেয়েকে এই মুহূর্তে আমার একমাত্র সন্তানের হাতে তুলে দিন। এই না কেন? এই না জনাব, না, আপনি ওকে মাফ করবেন জনাব। আমি আব্বা হয়ে পারবো না আমার মেয়ের জীবনটা নষ্ট করতে। আমি হুজুর সাহেব, আপনি তো ভালো করে জানেন আমার একমাত্র সন্তানের যদি 12 দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে আপনার মেয়েকে তুলে দিই। নিশ্চয়ই আপনার মেয়ের পরশে আমার একমাত্র সন্তান হয়ে বেঁচে যাবে। না জনাব, না, কোনো আব্বা পারবে না জনাব, কোনো আব্বা পারবে না 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে দিতে। কোনো আব্বা রাজি হবে না জনাব। আপনি মাফ করে দিন জনাব। প্রয়োজন হলে আমার মেয়ের গলায় কলসি বেঁধে আমি নদীর জলে নিক্ষেপ করব, তবু আব্বা হয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে দেবো না জনাব। হুজুর সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব, জনাব, আমার একমাত্র পুত্রের ভিক্ষাতে ও যদি চলে যায়, তাহলে কি হবে মসনদ? আমি দেখবো না বাদশা, তোমার হাতে ধরে অনুরোধ করছি, আপনার মেয়েকে আমার একমাত্র পুত্র নদীর হাতে তুলে দিন। হুজুর সাহেব, তুলে দিন। এই না জনাব, না, প্রয়োজন হলে জনাব আপনার দরবার ছেড়ে আমি চলে যাব। আমার মেয়েকে কোনোদিন আপনার সন্তানের হাতে আমি তুলে দিতে পারবো না, আমি পারবো না জনাব। হুজুর সাহেব, এই দরবার কক্ষ ত্যাগ করতে হলে এই বাদশার অনুমতি নেওয়ার দরকার আছে। এই সব শিক্ষাটা বলা হয় আপনারা নেই। আমি জানি জনাব, বাদশাহী দরবার ত্যাগ করতে হলে আপনার অনুমতি দরকার, কিন্তু আমি নিরুপায় জনাব, আমি নিরুপায় হয়ে বলছি দরবার ছেড়ে চলে যাব। আমি দরবার ছেড়ে চলে যাব। আপনার ছেলের সঙ্গে আমার কন্যার শাদী আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। হুজুর সাহেব, তাহলে আপনার মেয়েকে আমার সন্তানে তুলে দেবে না? তুলে দেবে না? এটা তোমার শেষ কথা। শেষ কথা জনাব। এই মুহূর্তে হুজুর সাহেবকে বন্দি করে অন্ধকার ঘরে নিয়ে যাও। ওরে মা রূপবাড়ি, এই দুঃখ করিস না রে মা, এই দুঃখ করিস না। আমি যে তোর আব্বা যাই, আমি আব্বা হয়ে পারবো না রে মা তোর জীবনটাকে নষ্ট করতে রে মা, আমি পারবো না। যা মা যা, প্রয়োজন হলে রে মা তুই গলায় কলসি দিয়ে ওই নদীর জলে প্রাণ নিক্ষেপ করবি রে মা। তবু 12 দিনের ছেলের সঙ্গে কোনদিন শাদীতে রাজি হোস না রে মা, কোনদিন রাজি হোস না। আমি আব্বা হয়ে কি করে পারবো ওই 12 দিনের ছেলের সঙ্গে তোর শাদী দিতে? তাই পারলাম না রে মা, তাই আমি পারলাম না। আমি তোর হয়ে সারা জীবনটা আমি অন্ধকারে কারাগারে না খেতে পেয়ে তিলে তিলে শুকিয়ে মরবো। তবু পারবো না, আমি পারবো না রে মা। তোকে আমি শাদীতে বসবার আদেশ দিতে পারবো না। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। আমি চলে যাচ্ছি রে মা, অন্ধকারে কারাগারে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রে বাপ, তুই কোনোদিন এই শাদীতে বসবার আদেশ দিবি না। পালিয়ে যা মা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা মা। ও বাদশা নিষ্ঠুর বাদশা, এখান থেকে পালিয়ে যা মা। নিয়ে যাও, নিয়ে যাও। চলে গেল আমার আব্বাজান, আমার জন্য বন্ধু হয়ে কারাগারে চলে গেল। ও গো হুজুর,
মুক্ত করে দিন হুজুর। মুক্তি করে দিতে পারি যদি আমার একমাত্র পুত্রকে সাদিতে মত দিতে পারো, তাহলে তোমার অব্বাসনকে আমি এই মুহূর্তে অন্ধকার কারাগারে মুক্তি করে দেবো। না হুজুর না, এ কখনো হতে পারে না। আচ্ছা হুজুর আপনি বলুন, আপনার বাড়িতে যদি এইরকম 12 বছরের কন্যা থাকতো, তাহলে আপনি কি কোনোদিনের জন্য পারতেন 12 দিনের শিশুর সাথে শাদি দিতে? আমাকে বলে দিন হুজুর, আমাকে বলে দিন। ওরে মা রূপবান, তুমি আজ আমাকে যে কথা শোনালে আমি অব্বাসন আমার পুত্রর জীবন রক্ষার্থে এই লিঙ্গন বাদশা তোমার কাছে হাত জোড় অনুরোধ করছি, আমার আমার পুত্রকে ভিক্ষা দাও, আমার পুত্রকে ভিক্ষা দাও, আমার পুত্রকে ভিক্ষা দাও। দাঁড়ান হুজুর দাঁড়ান। আচ্ছা হুজুর ঠিক আছে, আমি এক শর্তে মত দিতে রাজি আছি। বলো। আমার শাদীর পূর্বে আমার আব্বা জানকে মুক্ত করে দিতে হবে, তবেই আমি এই শাদী করতে দেবো মা দেবো, আমি মুক্ত করে দেবো। আমার মন থেকে তোমার আব্বাজানকে আমি বন্দি করি না, বন্দি করেছিলাম শুধু আমার পুত্রকে বাঁচাবার জন্য, তাই তো আমি বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিলাম। কিন্তু না, হুজুর সাহেব আমার বড় ভাতিও, তাকে আমি অন্ধকার কারাগারে আটকে রাখলে তাহলে আমাকে খোদা তাআলা কোনদিন ক্ষমা করবে না। এই কে আছিস? এই মুহূর্তে হুজুর সাহেবকে মুক্তি করে দাও। এই কে আছিস? এই মুহূর্তে মসজিদ থেকে মৌলভী সাহেবকে খবর দাও, এই মুহূর্তে বেগম সাহেবকে বলো আমার একমাত্র পুত্রকে যেন নিয়ে এই দরবার কক্ষে আসে, এইখানে স্বাধীন কাজটা সম্পূর্ণ হবে। বসো বসো বসো। এই তো মসজিদ থেকে মৌলভী সাহেব এসেছে। এই যে মৌলভী সাহেব, হ্যাঁ বলুন। আমার একমাত্র পুত্র রহিম, আচ্ছা এই রূপবানের সঙ্গে শাদী হবে, শাদীর কাজটা সম্পূর্ণ করো। ঠিক আছে তাই হবে। শিকল কেলার মূল রূপবান রহিমের শাড়ি কবুল আম গাছে মাইনা বকু শাড়ি করিলাম দুইটা দুপুর দুইটা দুপুর দুইটা দুপুর আজ বিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ শাহজাদা রহিম ধানের শিকল কেলার মূল রূপবান রহিমের শাড়ি কবুল আম গাছে মাইনা বকু শাড়ি করিলাম দুইটা দুপুর দুইটা দুপুর দুইটা শাড়ি কবুল। জয় মৌলভী সাহেব, আপনার পুরস্কার যথাসময়ে পৌঁছে দেব। ঠিক আছে জনাব। সরমা রূপবান, আমার একমাত্র পুত্রকে তোমার হাতে তুলে দিলাম, ওর ভালো মতো তুমি দেখলে, আর আমার পুত্রের জন্য তোমার নামে দিয়ে গেলাম, আমার বলবন্ত নামে ঘোড়াটি তোমাকে দান করে গেলাম, আর দান করে যাব আমার হাতের হিরোর অঙ্করি। এই হিরোগের আংটি তোমার চির নিদর্শন হয়ে থাকবে, চির নিদর্শন হয়ে থাকবে। মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার স্বামী। মারুবার আমার রহিমকে তুমি স্বামীর রূপে গ্রহণ করো মা, স্বামীর রূপে গ্রহণ করো মা। আমার রহিমকে তুমি লক্ষ্যে মাঝে রেখো মা, লক্ষ্যে মাঝে রেখো। এসো, অনেক রাত হয়েছে, আমরা এখন বিশ্রাম করি।
এই তো আমাজন ঘুমিয়ে পড়েছি, এই সুযোগে আমাকে স্বামীকে নিয়ে বনবাসে চলে যেতে হবে, অনেক দূরে, নতুবা আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না। আম্মা যান, আম্মা যান, ওঠিন ওঠিনা মা, হে জানি গো, আমি দাসীকে দিই, রহিমের জন্য দুধের বোতল পাঠিয়ে দিচ্ছি রূপা, দুধের বোতল তোমাকে নিয়ে আমি এখান থেকে বহু দূর চলে যাবো রহিম, আমি এখান থেকে বহু দূর চলে যাবো, আর কোনোদিন আসবো না, নইলে যে আমি তোমায় বাঁচাতে পারবো না রহিম, আমি তোমায় বাঁচাতে। এই নাও বৌমনি তোমার শিশু স্বামীর দুধের বোতল। আচ্ছা বৌমনি, তোমার মনের কথা কিছু জানতে পারি বৌমনি? শুনবি শুনবি দাসী? হ্যাঁ বৌমনি, তাই বলছি দাসী, আজ হয়েছি সাদির দাসী, হাতে মেহেদি দিয়া রে
ভেঙে পড়েছে, এই সুযোগে আমাকে এখান থেকে চলে যেতে হবে, এই সুযোগে চলে যেতে হবে। হে